ইয়ার, জান্নাত নাকি ভাবির মামাতো বোন? আমার তো আত্মার পানি শুকিয়ে যাচ্ছে। আবার তোরটা? সাদমান বলে উঠল। আমি তো এখনো কিছুই বুঝে উঠতে পারছি না, এই মেয়ে এখানে কোথা থেকে এলো। আমারটার কথা বাদ দে তো, নিজের ফুলটুসির ব্যাপারে খোঁজ রাখতে পারিস না? আদনান মুখটা বাংলার পাঁচের মতো করে বলে। এইভাবে বলছিস কেন? আচ্ছা, ও কি আমাকে চিনতে পারিনি? মেবি বুঝতে পারিনি এখনো। দেখ দেখ কিভাবে তাকাচ্ছে, চেনার ট্রাই করছে মেবি। সাদমান আদনানের কথা শুনে সেদিকে তাকায়। দেখলো জান্নাত সত্যি আদনানকে কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ আজমল সিদ্দিকী বললেন। তোমরা কি একান্তে কথা বলতে চাও? আসফি বিড়বিড় করে বলল। অর্ধেক বাসর করে ফেলেছে, আবার একান্তে কি কথা বলবে? তানজিৎ আসফির পেটে নিজের হাতের কনুই দিয়ে একটা ঘুঁতো দিল। আসফি নিজের পেট চেপে ধরে বলে। মেরা ভি টাইম আয়েগা ব্রো। নিশাত লজ্জায় এখনো মাথা তুলতেই পারেনি। সে আবার কি উত্তর দিবে। তানজিৎ নিজের মায়ের দিকে তাকিয়ে বোঝালো তারা কথা বলতে চায়। তানজিতের মা মনে মনে বললেন। এ বুক ভরা সাহস নিয়ে প্রেম করেছে, এখন একান্তে কথা বলতে চাই, এটা আমাকে বলতে বলছে। আমার ছেলেরও লজ্জা আছে তাহলে। তানিয়া বেগম গলা খাকারি দিয়ে বললেন। বলুক না হয় একান্তে কিছু কথা, বিয়ের আগে একান্তে কথা বলাটা দরকার আছে। নিশাত আর তানজিৎ নিশাতের ঘরে গেল। জান্নাত ফাজলামো করে দরজাটা চাপিয়ে দিয়ে বলে। বেস্ট অফ লাক জিজু। নিশাত কটমট করে তাকাতেই জান্নাত দরজা লাগিয়ে পালালো। জান্নাত যেতেই নিশাত তানজিতের শার্টের কলার চেপে ধরল। তানজিৎ হকচকিয়ে গেল। সে বলে উঠল। আরে কি করছো বউ, মারবে নাকি? নিশাত রাগ মিশ্রিত কণ্ঠে বলল। মেরেই ফেলবো তোমাকে, বেয়াদব ফাজিল, লেজ কাটে টিকটিকি। তানজিৎ বলে উঠল। তোমারই হাজবেন্ড হই বউ, আর এত বড় একটা সারপ্রাইজ দিয়েছি কি এরকম ভাবে গালি খেতে? এসব ঠিক না বউ, কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। জানো জানো কত কষ্ট হয়েছে তোমার ওই জল্লাদ বাপ ভাইদের মানাতে? নিশাত তানজিতের কলারটা আরো শক্ত করে চেপে ধরে বলে। একদম আমার বাবা আর ভাইদের কিছু বলবি না তানজিৎ, মেরেই ফেলবো তাহলে। তানজিৎ নিশাদের মাথায় হাত দিয়ে বাতাস করার ভঙ্গিতে বলল। বেবি কাম ডাউন, কাম ডাউন। নিশাতের রাগ তরতর করে আরো বেড়ে গেল। নিশাত বলল। গুল্লি মারি তোমার কাম চাউনের। জানো কালকে তোমার কথা আমার মুখ থেকে বের করতে আমার ফ্যামিলি কতবার নাটক করেছে। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে তারা তোমার কথা আগে থেকে জানতো এটা শুনে। আর আমি আরও ভয়ে ভয়ে মরছিলাম যে তারা যে কী রিয়েকশন দেবে। আর তুমি তুমি আগেই। নিশাত আরো কিছু বলার আগেই তানজিৎ নিশাতের শাড়ির আঁচলের ভাঁজে হাত দিয়ে তার উন্মুক্ত পেট চেপে ধরল। নিশাতের পুরো শরীর কেঁপে উঠল। তানজিৎ নিজের অষ্টপুট নিশাতের কানের কাছে নিয়ে গিয়ে বলল। এটা আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বউজান। বলেই নিশাতের কানের লতিতে হালকা করে একটা কামড় দিল। নিশাত চোখ খিচে বন্ধ করে নিল। এই মহু, শোন না, এখানে আয়। মহুয়া মাত্র একটা মিষ্টি মুখে পুড়তে যাচ্ছিল, তখনই জান্নাত এসে ওর হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। মহুয়া চোখে মুখে বিরক্ত প্রকাশ করে বলল। আহা, একটা মিষ্টিও খেতে দিবে না, এখানে কি দেখাতে আনলে বলো তো? জান্নাত আদনানের দিকে উদ্দেশ্য করে বলল। ওই ছেলেটার দিকে তাকা একটু, দেখ পুরো আদনানের মতো দেখতে না? শুধু আদনানের মাথায় চুল নেই, ওর মাথায় আছে, দেখ ভালো করে। মহুয়া মিষ্টিটা মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে আদনানের দিকে তাকালো। তারপরে চোখ বড় বড় করে বলল। হাই আল্লাহ, এত কি? জান্নাত চ সূচক শব্দ করে বলল। খেয়ে নে তারপর বল। মহুয়া দ্রুত খেয়ে বলল। এই তো দেখি আদনান ভাইয়ের যমজ ভাই, কি হ্যান্ডসাম রে ভাই। তার মানে আদনান ভাইয়ের চুল থাকলেও এমন হ্যান্ডসাম লাগতো? জান্নাত আদনানকে ভালো করে পর্যবেক্ষণ করতে করতে বলল। যমজ নাকি? তারপর মহুয়ার দিকে তাকালো। মহুয়া বলে উঠল। একটা কল করলে কেমন হয়? তাহলেই তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। জান্নাত মুখে হাসি ফুটিয়ে বলল। ভালো বলেছিস তো, তোর মাথায় বুদ্ধি আছে দেখি। মহুয়া প্রথম কথায় একটু হাসলেও তারপরের কথায় মুখটা কুঁচকে জান্নাতের দিকে তাকায়। আর এদিকে হঠাৎ হাতের ফোনটা বেজে উঠতেই আদনানের বুক লাফিয়ে উঠল। সে এতক্ষণ জান্নাতকেই পর্যবেক্ষণ করছিল।
জান্নাত ওকেই ফোন করেছে, সে এটা বুঝেই ফোনটা অফ করতে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আদনান একটা শুকনো ঢোক গিলল, সাদমানের দিকে তাকালো, যে কিনা চিল মুডে ফোন স্ক্রল করছে আর মস্তিষ্কের কিছু জটলা সমাধান খুঁজছে। আদনান জান্নাতের দিকে তাকাতেই দেখলো ও অদ্ভুত দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে। আদনানের ফোনের রিংটোন যে তার কানেও পৌঁছে গিয়েছে সেটা বুঝতে আদনানের বেশি বেগ পোহাতে হলো না। সে জান্নাতের দিকে তাকিয়ে মেকি হাসলো আর মনে মনে নিজেকে গালি দিতে লাগলো যে কেন আসতে গেল সে। একবারের জন্যও যদি জানতো জান্নাত এখানে থাকবে তাহলে তো এই বাড়ির মুখ হওয়ার আগেই একটা প্রপার প্ল্যান করে তবে আসতো। এমন করার কারণ? পরীক্ষা নিতে চেয়েছিলেন আমার? জান্নাত ছাদের একপাশে দাঁড়িয়ে আদনানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন বাক্য করে। পরন্ত বিকেলের সূর্যের আলোর ছটা এসে পড়েছে জান্নাতের মুখে, এতে যেন তার হলদেটে ফর্সা মুখটা আরো জ্বলজ্বল করছে। আদনানের নেত্রপল্লব সেদিকেই আবদ্ধ রয়েছে, মুগ্ধতার নয়নে তাকিয়ে সে। এতক্ষণে আতঙ্কের ভাবটা যেন মুহূর্তেই উবড়ে গেছে। আদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জান্নাত একটু অস্বস্তি বোধ করে। সে খুক খুক করে একটু কাশি দিল। আদনানের ধ্যান ভাঙল ততক্ষণে। সে একটু স্বাভাবিক হয়ে মেকি হাসলো, কি বলবে বুঝতে না পেরে বলল, ইয়ে, ভালো আছো? জান্নাত কপাল কুঁচকে আদনানের দিকে তাকালো। আদনান তা দেখে একটু শুকনো ঢোক গিলল, তারপর তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা আসফির দিকে আঙ্গুল তাক করে বলল, বিশ্বাস করো, সবটা ওই হারামির প্ল্যান ছিল। আমি মানা করেছিলাম, কিন্তু আদনানের কথার মাঝেই আসফি ওখান থেকে হাত তালি দিয়ে চেঁচিয়ে বলল, বাহ 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 ভাই, আমি বলছিলাম। আদনান অসহায় চোখে আসফির দিকে তাকালো। আসফি স্পষ্ট বুঝতে পারছে যে আদনান ওকে দোষটা নিজের ঘাড়ে নিতে বলছে, কিন্তু তারও তো একটা মান সম্মান আছে নাকি। মহুয়ার সামনে ওকে এভাবে গালি দিল, এখন মহুয়া ওকে নিয়ে হাসবে না, হাসবে কি ইতিমধ্যেই হাসছে। আসফি আদনানকে ফাঁসিয়ে দিতে যেই না কিছু বলবে তখনই হঠাৎ সাদমান এসে বলে উঠল, এখন এসব বলে আর কোনো লাভ আছে? তার চেয়ে ভালো কার প্ল্যান কেন করেছে তার না ঘেটে দুজন একসাথে থাকার ব্যবস্থা করার কথা ভাবো তোমরা। ইটস বেটার। সাদমান কথাগুলো বলে একবার মহুয়ার দিকে তাকালো। মহুয়ার সাথে সাথে একটা মুখ ভেঙচি কাটলো। আদনান কৃতজ্ঞতার নয়নে তাকালো সাদমানের দিকে। জান্নাত শুনল, কথাগুলো ভাবলো, বুঝলো। এক পর্যায়ে আদনানের দিকে তাকিয়ে বলল, আপনার এমন কাজের কোনো যথাযথ কারণ পাচ্ছি না আমি। যাই হোক, আমি আর এসব নিয়ে ভাবতেও চাইছি না। শুধু এতটুকু জেনে রাখুন, আমার এই আপনিটাকে পছন্দ হয়নি। কথাটা বলেই জান্নাত নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। আদনান হতভম্ব হয়ে গেল। এ কেমন কথা? যখন পছন্দ হওয়ার কথা ছিল না তখন তো পালিয়ে বিয়ে করার জন্য এক পায়ে প্রস্তুত, আর এখন তো পছন্দের পাল্লা ভারে উল্টে পড়ার কথা, আর এখন নাকি তাকে পছন্দ হয়নি। এ কেমন আশ্চর্য মেয়ে! এখন তো তার বহিপীর নাটকের খোদেজার মতো বলতে ইচ্ছা করছে। এমন মেয়েও কারো পেটে জন্মায় জানা ছিল না। আদনান জান্নাতের চলে যাওয়ার দিকে হতবম্বের মতো তাকিয়ে রইল। কি করা উচিত সেটাই বুঝে এলো না তার। মহুয়া আদনানের দিকে এগিয়ে এসে বলল, চিন্তা করবেন না দুলাভাই, আপনি একটু অভিমান করেছে আর কি। সে আপনাকে এতটা বিশ্বাস করে আর আপনি তাকে পরীক্ষা করতে এমন করেছেন, এটাতে একটু কষ্ট পেয়েছে জাস্ট। বাট নো টেনশন, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। আপনার সাথে একদিন কথা বলতে না পারলে তার অক্সিজেনই বন্ধ হয়ে যায়। সে আবার আপনাকে পছন্দ না করে কোথায় যাবে বলুন? আর যদি শেষে রাজি না হয় তাহলে আর কি, তানজিৎ ভাইয়ার মতো আপনিও আপনারটাকে তুলে নিয়ে যাবে। আদনান মহুয়ার কথা শুনে আলতো হাসলো, তারপর বলল, বড্ড দুষ্ট তো তুমি। বাই দ্য ওয়ে শালি সাহেবা, আইডিয়াটা খারাপ না। ইওর তো অনেক বুদ্ধি দেখা যায়। মহুয়া দাঁত পাটি বের করে হাসলো। সাদমান বলে উঠল, এত ব্যাট কেন কি আছে? পড়াশোনা বাদে সব কাজেই পাওয়া যায় তোমাকে দেখা যাচ্ছে। আর আদনান, তুইও এসব ফালতু আইডিয়ার প্রশংসা করছিস? রিডিকিউলাস। মহুয়া তেতে বলে উঠল, এই প্রবলেম কি বলুন তো আপনার? অলওয়েজ আমার পেছনে লেগে থাকেন কেন? কোথাও গিয়ে শান্তি নাই আপনার জন্য। এখন তো আত্মীয়তার খাতায়ও নাম লেখাতে যাচ্ছেন। এই
আপনার কোন পাকা ধানে মই দিয়েছি আমি? আমার পেছনে পড়ে আছেন কেন? আদনান আর আসফি একসাথে অবাকের স্বরে বলে উঠল। তোমরা পূর্ব পরিচিত? অনেক ধন্যবাদ আপনাকে, একটু এমার্জেন্সি ছিল বটে। অভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে হালকা অস্বস্তি নিয়ে বলল। মেঘলা লাজুক হেসে বলল। ইটস ওকে, বুঝতে পেরেছি আমি। মেঘলা হঠাৎ হাঁসফাঁস করতে লাগলো। অভ্র তা দেখে যেতে নিয়েও থামে। মেঘলার দিকে ফিরে বলে, কিছু বলবেন? মেঘলা অভ্রর দিকে তাকাতে চায়, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তাকে তাকাতে দিচ্ছে না। শ্যামলা পাতলা গঠনের মেয়েটা খুব করে চাইছে অভ্রের সেই আকর্ষণীয় চোখগুলোর দিকে আবার তাকাতে। তার কাছে বারবার মনে হতো বাদামি মনির চোখগুলো সব থেকে সুন্দর আর আকর্ষণীয়, কিন্তু ওই দিন সে প্রথম উপলব্ধি করল কালো মনির চোখগুলোতেও আকর্ষণ থাকে। তার মনটা যেন বারবার ওই চোখ জোড়ার মোহে পড়তে চায়, আর সে বারবার শাসায় তার মনকে। তার বারবার মনে হয়, ইস, যদি কিছুক্ষণ লোকটাকে বসিয়ে রেখে তার চোখ জোড়া মন ভরে দেখে তৃপ্তি মেটাতে পারত। সে তো কোনো দিন ভাবতেও পারেনি যে লোকটার সাথে আবার দেখা হবে, তাও এভাবে। হঠাৎ সামনে অভ্র তুড়ি বাজাতেই মেঘলার ধ্যান ভাঙে। অভ্র বলে ওঠে, কোথায় হারিয়ে গেলেন? জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি? তার জন্য সেদিন ব্যাগটা চুরি হয়েছিল। আই থিঙ্ক এভাবেই জেগে জেগে স্বপ্ন দেখলে দেখবেন কোন দিন না আপনাকেই চুরি করে নিয়ে যায়। বলেই অভ্র আলতো হাসলো। মেঘলা লজ্জা পেয়ে গেল নিজের এহেন কাজে। সে মাথা নিচু রেখেই বলল, আপনাকে ধন্যবাদ সেদিন ব্যাগটা এনে দেওয়ার জন্য। নিকিকে আপনার জন্যই ফিরে পেয়েছি। অভ্র মুস্কি হাসলো, তারপর মেঘলার দিকে তাকিয়ে বলল, ইটস ওকে, ধন্যবাদের প্রয়োজন নেই। সেদিন আমি তোমাকে হেল্প করেছিলাম, আজ তুমি করলে আমাকে, সো ডোন্ট নিড থ্যাঙ্কস। মেঘলার ঠোঁট প্রসারিত হলো, যার দরুন ওর গালের টোলটা ভেসে উঠল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। অভ্র বলল, তোমাকে পুরো আমার বোনের মতো লাগে। ওর গালেও এমন টোল পড়ে, সো সুইট। আর একটা বোন হলো আমার। আচ্ছা বোন, এখন যাই তাহলে, ওরা আমার খুঁজবে। আমাকে যদি এখনো না দেখে, ভালো থেকো ছোট বোন। মেঘলার বুকটা আমাবস্যা চাঁদের মতো হয়ে গেল। উৎফুল্ল ভরা মনটা নিমিষেই যেন চুপসে গেল। আচ্ছা, এমনটা হলো কেন হঠাৎ? অভ্র ওকে বোন বলে সম্বোধন করলো কেন জানি না। অভ্রের মুখে ছোট বোন সম্বন্ধটা অনেক বিশ্রী লাগলো তার শুনতে। কেন জানি মনে হলো এই সম্বন্ধটা অভ্র তাকে করতে পারে না। অভ্রকে ভাই বলতেও মেঘলার গলায় আটকাচ্ছে যেন। শত শত ভাবনার পরে মেঘলার কাছে তার মনের আদালত থেকে রায় এলো, অভ্র শাহরিয়ার আর মেঘলা মুনতাসিরের সম্পর্কেও ভাই বোনের হতে পারে না। আমার মন চুরি করেছেন আপনি, তার শাস্তিস্বরূপ কিছু তো দিতেই হতো আপনাকে। এবার দেখেন এই মেঘলা কি করে বোনের অ্যানিউতে ট্রান্সফার করে। না করতে পারলে আমার নামও প্রিয়ানি মুনতাসির, মেঘলা না। কথাটা বলেই মেঘলা তার সামনে থাকা চুলগুলোকে ভাবের সহিত পিছনের দিকে ঠেলে দেয়। বিয়ে করতে চাই আমি তাকে, কারণ ভালোবাসি। কতটা ভালোবাসো? নেহালের প্রশ্নে তানজিৎ ফিসেল হাসল, তারপর বলল, পরিমাপ করতে বলছেন? কি করে করব বলুন তো? যে ভালোবাসার সীমাই নেই, সেই ভালোবাসা কিভাবে পরিমাপ করি? আমার ভালোবাসা যে সীমাহীন। নিলয় এক ভ্রু উঁচু করে বলল, তাই নিঃসন্দেহে। যদি বিয়েতে মত না দিই, অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিই, তাহলে কি করবে? তানজিৎ এমনভাবে হাসলো যেন কোনো যোগ শুনছে সে। তারপরই বলে উঠল, আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা নেই যে আমার নিষাদকে আমার থেকে কেড়ে নেবে। সো ভুলে যান এসব। অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কথা মাথাতেও আনবেন না, তা না হলে প্রলয় ঘটাবো আমি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, রাইট? তানজিৎ একটু মুস্কি হেসে কথাটা বলে। নেহাল আর নিলয় একে অপরের দিকে তাকালো। তারপর তারা আমজাদ সিদ্দিকীর দিকে তাকায়, যে পড়ছে এখন মহাবিপদে। বন্ধুর ছেলের সাথে বিয়ের কথা তো তার প্রায় হয়ে গিয়েছিল। এত কিছুর পর এখন মানা করবে কি করে সে? আবার এই ছেলেও যে নাছরবান্দা। এই ছেলের কথাতেই প্রকাশ পায় যে সে নিশাতের প্রতি কতটা আসক্ত। মেয়ে যে এমন একটা কাজ করবে সে ভাবতেও পারেনি।
একটা বার যদি তাকে বলতো, পরক্ষণেই ভাবলো সে তো মেয়েকে বলার সুযোগটুকুই দেয়নি। এক কথায় সে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে বাংলা সিনেমার বাপদের মতো। আজমল সিদ্দিকী একটা হতাশার নিঃশ্বাস ছাড়ে। এর মাঝে নেহাল বলে বসল, নিশা তোমার ব্যাপারে আমাদের কখনো কিছুই বলেনি। এমনকি আমার এটা এখনো বিশ্বাসই হচ্ছে না। বোনটা আমার এত বড় হয়ে গেল যে কথা লুকাতেও শিখে গেছে। তানজিৎ মনে মনে বলল, এমনি এমনি হয়নি। 4 বছর ধরে বউকে পেলে আমাকেই বড় করা লাগছে। মাঝে মাঝে অবশ্য আমারও মনে হয় বউটা আমার কবে এত বড় হয়ে গেল। 2 দিন পর বাচ্চা কাচ্চার মাও হয়ে যাবে, ভাবা যায়? তানজিতের ভাবনার মাঝেই আজমল সিদ্দিকী গম্ভীর স্বরে বললেন, এতদিন কোথায় ছিলে তুমি? নিশাতের তো বিয়ে ঠিকও হয়ে গেছে, এখন কোথা থেকে উদয় হলে তুমি? তানজিৎ ভাবলো সত্যি সে একটু বেশি দেরি করে ফেলেছে, কিন্তু পরিস্থিতি তো তাকে বাধ্য করেছে। তা না হলে থোড়াই সে এখনো বউ ছাড়া থাকতো। যে জায়গায় আবার বিয়ে হয়ে গেছে আবার 4 বছর আগে। তানজিৎ ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলল, উদয় যখন একবার হয়েছি তখন আর অস্ত্রজার নই আমি। হয়তো একটু লেট করেই উদয় হয়েছি, বাট দ্যাটস ওকে। আমার আমানত এবার আমাকে বুঝে দেওয়াটাই সবার জন্য সুখকর হবে, মিস্টার শ্বশুরাব্বা। আজমল সিদ্দিকী চোখ মুখ কুচকালেন এহেন সম্বন্ধে। সে মুখটা গম্ভীর রেখেই বলল, হয় আব্বা বলো, তা না হলে শ্বশুর। খুদাই এসব নামে সম্মোহিত করে না হাসির পাত্র হতে চাই না আমি, বুঝলে? তানজিৎ হাসলো, হেসে বলল, তার মানে মত দিচ্ছেন তাহলে? আজমল সিদ্দিকী উপরের কোণার ঘরটার দিকে তাকালেন, যেখানে তার আদরের মেয়ে ঘুমায়। আজমল সিদ্দিকী একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, পরশু তোমার পরিবারকে নিয়ে আসো, বিয়ের ডেট ওই দিনই না হয় ফাইনাল করব। এরকম মাঝরাতে বিয়ের ডেট কি করার মতো মন মানসিকতা নেই আমার। তানজিৎ দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 2টা বাজে এখন। রাতে ঘুমানোর সময় প্রতিদিনই তার বউটার কথা মনে পড়ে আর আফসোস করে বলে, আহারে আর কতদিন। আজকেও তার ব্যতিক্রম নয়, কিন্তু হঠাৎ তার নিশাদের বলা কথাটা মনে যায়। পাত্রপক্ষ আবার আসতে চাইছে। ব্যাস, মাঝরাতেই ছুটে এসেছে শ্বশুরবাড়ি। বহু কষ্টে আদনানকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে সে। সাদমানদের আর কল করেনি। অনেকটা রাত হয়েছে যে তাই, কিন্তু এই হতচ্ছরাকে এনে কোনো লাভই হয়নি তার। কেমন বসে বসে ঘুমে ঢুলছে দেখো। তানজিৎ ওকে হাত দিয়ে একটা খোঁচা দিল। আদনান একটু তাকালো, তারপর নড়ে চড়ে বসলো। তানজিৎ সবাইকে উদ্দেশ্য করে বলে, দুঃখিত এত রাতে ডিস্টার্ব করার জন্য, বাট ব্যাপারটা আর্জেন্টলি ছিল, তাই মধ্যরাতে আসা। তাও আবার সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি। পরশু দেখা হচ্ছে তাহলে, আজকে উঠি। রুবাইয়া বেগম আর এর মাঝে বেরোয়নি। তার স্বামীর আদেশ, এত রাতে কে এসেছে না এসেছে সে যেন ঘর থেকে না বেরোয়, তাই তিনি আর বের হননি। তানজিৎ আদনানের হাতটা ধরে উঠে দাঁড়ায়। আদনানের চোখে ঘুম বুঝে আসছে, সে কোনো মতে দাঁড়িয়েছে। তারপর তানজিৎ বিদায় নিয়ে চলে যায়। কথাগুলো মনে পড়তেই তানজিৎ ঠোঁট কামড়ে হাসে। শেষে কিনা মাঝরাতে সে তার নিজেকে নিজের বিয়ের প্রস্তাব করতে হলো। অবশ্য বিয়ের কথা তো রাতেই মনে পড়ে, যখন খালি বিছানাটার দিকে চোখ পড়ে। তানজিদের আফসোস তো আরও বেশি। বিবাহিত হয়েও কিনা ব্যাচেলারের মতো থাকতে হয়। এত বড় বিছানা একা ঘুমানোর কথা ভাবলেই যেন তার বুক ফেটে যায়। বাট এবার সে মাথায় গামছা বেঁধে নেমেছে। আর কত বউহীন, এর জন্য লোক বউ পাগল বলবে বলুক। তাও আর এত বড় বিছানায় একা ঘুমাতে রাজি নয়। ধৈর্যের বাঁধ ভেঙেছে তার। তানজিৎ সামনের দিকে তাকায়, যেখানে গুরুজনরা বিয়ের ডেট ফিক্সড করতে ব্যস্ত। পাশে বসা নিশাদের কানে ফিসফিস করে বলল, নিজেকে প্রস্তুত করে নাও বউ, বিয়ের পর নিদ্রাহীন রজনী পার করতে হবে যে। 2টা বাসর পেন্ডিংয়ে থাকবে তখন। আই রিপিট, 2টা। সো বুঝতেই পারছো। নিশাতের কান লজ্জায় লাল হয়ে যায়। এই ছেলেটা এত বেলহাস কেন? কই প্রথম প্রথম তো এমন ছিল না। দিনকে দিন ঠোঁট কাটা হচ্ছে। নিশাত লজ্জায় আর মাথা তুলেনি। সামনে গুরুজনরা না থাকলে না হয় তানজিতের বাহুতে একটা থাপ্পড় মারতে পারত।
অবশ্য তার যা শরীর, তানজিৎকে মারলে অর্ধেক ব্যথা সে নিজেই পায়। নিশাতের লাজুক মুখ দেখে তানজিৎ ঠোঁট কামড়ে হাসল। নিশাত একা থাকলে সুযোগের সৎ ব্যবহারটা করত সে। বউয়ের এই লাজে রাঙা মুখ যে তাকে বরাবরই আকর্ষণ করে। ইস, তাও যেন নিজেকে ধরে রাখতে পারল না। টুপ করে তার গালে একটা চুমু খেয়ে বসল। নিশাত চোখ বড় বড় করে একবার তাকে দেখলো, আরেকবার সামনের মানুষদের। না, দেখেনি তারা। যদি দেখে ফেলতো কি হতো তাহলে? নিশাত এবার তার হাতের কনুই দিয়ে তানজিদের পেটে একটা খোঁচা দেয়। তানজিদ ঠোঁট চেপে হাসছে। নিশাত লজ্জায় ওখান থেকে উঠেই চলে গেল। সবাই তা দেখে নিশাতের দিকে তাকালো, তারপরই আবার তানজিদের দিকে তাকায়। তানজিদ এমন ভাব করলো যে সে কিছুই জানে না। আকাশের বুক আজ শূন্য। রূপালি থালার মতো চারটা আজ দেখা যাচ্ছে না, শুধু কিছু তারা মিটমিট করে জ্বলছে। এই নীরব আকাশের দিকে তাকাতেও যেন শান্তি লাগে। মেঘলা তখন বসে বসে এই শান্তির রজনী পার করছে। দৃষ্টি তার আকাশের পানে থাকলেও মনটা অন্য জায়গায় পড়ে রয়েছে। অন্য এক জায়গাতে বিচরণ করছে তার চিত্ত। এই ভাবনার মাঝেও যেন সে শান্তি খুঁজে পায়। মেঘলা হঠাৎই লাজুক হাসলো একটু। হয়তো অদ্ভুত কিছু সে তার কল্পনায় এঁকে ফেলেছিল। মেঘলা ব্যালকনির দোলনায় হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে বলল, কি এক জাদু করলেন বলুন তো মশাই। আপনার দ্বারা এখন পড়াশোনা আমার চাঙ্গে উঠে গেল। এর দায়ভার কে নেবে? আপনি নেবেন? কি অদ্ভুত বলুন তো। দুদিন কথা, ওই অতটুকু কথা বলেই এই অবস্থা। ঘন্টার পর ঘন্টা কথা বললে তো পাগলই হয়ে যাব। অবশ্য তা কি আর হওয়ার? দুদিন আগে কথা হয়েছে, আর এখনও তাকে ভুলতে পারছি না। বারবার মুখটা কল্পনা এসে ডিস্টার্ব করছে। না, এর একটা সমাধান তো করতেই হবে। হয় সারা জীবনের জন্য ঘাড়ে চলবো, তা না হলেও চলবো না। নেগেটিভ কোনো অপশন নেই আপনার জন্য। হায়। মেঘলা হঠাৎ গানের একটা লাইন গেয়ে উঠল, क्या है मेरा पहला पहला प्यार है ও। তারপরই লাজুক হাসল। কেটে গিয়েছে একটা সপ্তাহ। দু পরিবার এখন ভীষণ ব্যস্ত। সামনের শুক্রবারই যে বিয়ে। বউ পাগলা ছেলেটা এবার অনেকটা অধৈর্য। সে আর দেরি করতে চায় না। পারলে সেদিনই বউ নিয়ে চলে আসে সে। তাই আর দেরি না করে সামনের শুক্রবার তাদের বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে, যদিও তারা অলরেডি বিবাহিত। এই জন্যই যেন ছেলেটার ধৈর্যহারা হয়েছে। এবার 4 বছর কেটেছে, আর কত। আদনানরা আজকে ছোট একটা পার্টি করবে তানজিদের বিয়ে উপলক্ষে। এমনিতে তো তারা প্রায় প্রত্যেক বৃহস্পতিবারই একটা পার্টি করে, কিন্তু আজকেরটা ভিন্ন। আজকের পার্টির জন্য কেউ আজকে আর হসপিটালে গেল না। আয়োজনে ব্যস্ত সবাই, কারণ আজকে তাদের কারো কারো আবার শখের নারীও যে আছে। আয়োজনটা মনপুত হতে হবে না। অভ্র ব্যস্ত তার মায়াবিনীর সাথে কথা বলতে। আদনান তখন থেকে জান্নাতকে কল করছে, মেয়েটার রিসিভই করছে না। সেদিন যে রাগ করলো এখনো ভাঙেনি তার সেই রাগ। আদনান ফোন করলে হয় ধরবে, না মেসেজে বলবে পরিবারের সাথে আছে, আর তা না হয় বলবে ব্যস্ত আছে। আদনান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আচ্ছা, ব্যাপারটা রাগ বললে ভুল হচ্ছে না? মেয়েটা যে তার উপর অভিমান করেছে। না, আজকে আসুক, এর একটা বিহিত এবার করতেই হবে। আজকে অভিমান ভাঙিয়ে ছাড়বে সে। আসফি ঠিকই চলে গেছে হসপিটালে। তার তো এমন শখের নারীর ব্যাপার নেই যার জন্য যত্ন করে আয়োজন করবে। স্যান্ডির সাথে যেতে চাওয়ায় দিল এক ধমক। বেচারা ওখানেই স্টপ হয়ে যায়। মনে মনে কিছু দুষ্টু গালি দিল সে। সাদমান সাউন্ড বক্সটা চেক করছে। চেক করা হয়ে গেলে বলল, অল ইজ ওকে, আর কিছু করার দরকার নেই, লাইটও লাগানো শেষ। আদনান সাদমানকে খোঁচা মেরে পাশে থাকা অভ্রকে বলে উঠল, মহুয়া আর সাদমান পূর্ব পরিচিত, বুঝলি অভ্র? অভ্র ঠোঁট চেপে হেসে বলল, বুঝলাম। সাদমান বিরক্তির সাথে চ সূচক শব্দ করলো, তারপর বলল, এক কথা বারবার বলতে ভালো লাগে না, পিঞ্চ মারা বন্ধ কর। আর বন্ধ না করলে দেখিস আর জান্নাতকে বলে দেব প্ল্যানটা তোর ছিল। আদনান বলে উঠল, আদনান শাহনওয়াজকে ব্ল্যাকমেল করিস? তোর হৃদয় হরণীকে মহুয়ার কথা বলে তোর সংসারে আগুন লাগিয়ে দিব আমি।
দেখে নিস। সাদমান আর চোখে আদনানের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, মজা নিচ্ছিস আমার সাথে? সবই তো জানিস তোরা। আর একবার ফালতু বকলে জান্নাতকে সত্যি বলে দেব। তুই জানিস আমি যা বলি তাই করি। আদনান এবার নিমিষেই চুপসে গেল। অভ্র আর রিক্স নিল না, সেও চুপ হয়ে গেল। সাদমান তা দেখে বাঁকা হাসল। আদনান হঠাৎ বলে উঠল, লাহোর কি লীলা খেলা, ঘুরে ফিরে সব এক জায়গারই বাসিন্দা। ভাবতেও অবাক লাগে, জীবন তো না, যেন আস্ত এক রঙ্গমঞ্চ। আদনানের কথা শুনে ওরা হাসলো। হঠাৎ ডোরবেল বাজায়, ওরা কথা থামালো। আদনান গেল দরজা খুলতে। দরজা খুলতেই দেখলো একজন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে। তানজিৎ শাহনওয়াজ আছেন? আদনান পকেটে হাত গুজে বলল, আমি তার ভাই, আমাকে বলতে পারেন। ওনার নামে একটা পার্সেল আছে স্যার। লোকটা আদনানের দিকে একটা পার্সেল এগিয়ে দিল। লোকটা কিছু ফর্মালিটি পূরণ করেই চলে গেল। আদনান দরজাটা বন্ধ করে পার্সেলটা এদিকে ওদিকে দেখতে দেখতে ফিরে এলো। তানজিৎ ও নিশাদের সাথে কথা শেষ করে এসে বসেছে। তানজিৎ পার্সেলটা দেখে বলল, কিসের পার্সেল এটা? আদনান তানজিতের দিকে তা বাড়িয়ে দিয়ে বলল, তোমার নামে এসেছে, নিজেই দেখে নাও কি। তানজিতের ভ্রুকুটি কুঁচকে এলো। তাকে আবার কে পার্সেল পাঠালো? তানজিৎ পার্সেলটা খোলার কাজে লেগে পড়ল। কৌতূহল জাগে সবার মনে। পার্সেলটা খুলতেই সবার চোখ বড় বড় হয়ে গেল। আদনান বলে উঠল, হোয়াট দ্য ফাক। স্যান্ডি বলে উঠল, ওরে বাবা গো, এই ভয়ঙ্কর দুষ্টু কাজ কে করলো? তানজিৎ পার্সেলটা টেবিলে রাখলো। তাজা রক্তের গন্ধ আসছে পার্সেলটা থেকে। তানজিৎ সোফায় হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিয়ে জোরে একটা শ্বাস ছেড়ে বলল, এটারই ভয় ছিল আমার। আদনান পার্সেলটা হাতে দিল। সাথে সাথেই রক্তের গন্ধ নাকে এসে লাগলো। গোল কাচের ভেতর এক নব দম্পতি দাঁড়ানো। কাচের ভেতর রক্তের ছড়াছড়ি, যেন ওই নব দম্পতির উপর রক্তের স্রোতধারা নেমেছে। সাথে রাখা কিছু রক্তের ভেজা গোলাপ। এটা যে মানুষের রক্ত তা স্পষ্ট বুঝতে পারছে তারা। রক্তগুলো গোলাপের জমাট বেঁধেছে, বিশ্রী গন্ধ ছড়িয়েছে সেখান থেকে। আদনানের নজর গেল পাশে থাকা এক চিরকুটের দিকে। আদনান চিরকুটটা হাতে নিল। চিরকুটের লেখাগুলো পড়া শেষ হতেই সে একটা বিশ্রী গালি দিল। তানজিৎ ভ্রু কুঁচকে তাকিয়ে চিরকুটটা ওর হাত থেকে নিল। কংগ্রাচুলেশন টি, তোমার বিয়ে উপলক্ষে আমার তরফ থেকে ছোট্ট গিফট। বড়টা তো বিয়ের দিন পাবে। এনিওয়েজ, ইউর ওয়াইফ ইজ সো হট। তানজিতের চোয়াল শক্ত হয়ে গেল। সে গোল কাচের শোপিসটাকে জোরে ছুঁড়ে মারল। সাথে সাথেই সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তানজিৎ হাতের চিরকুটটা মুছড়ে তার হাতের ভাঁজে দিল। তারপরে বলে উঠল, এই জানোয়ারের বাচ্চাকে আমি নিজের হাতে মারবো। কুত্তার বাচ্চা, আমার ওয়াইফকে এমন নোংরা কথা বলার সাহস কি করে হলো ওর? আই উইল গিভ হিম দ্য ওয়ার্স্ট ডেট। সাদমান বলে উঠল, শান্ত হও ভাই, ওর মৃত্যু এমনিতেও আমাদের হাতে নিশ্চিত। সাদমানের কথা শেষ হতেই অভ্র বলল, দেশে এসেছে শুনলাম। এবার হয় ইস্পার না হয় উস্পার হয়ে যাবে। প্রত্যেকের চোখেই দেখা দিল এক রহস্যময় অগ্নি স্ফুটলিঙ্গ, যাতে রয়েছে জেদ, রাগ, প্রতিশোধের আগুন। সূর্যটা পশ্চিমে হেলে যাচ্ছে ধীরে ধীরে। তার প্রখর তাপটা এখন নিস্তেজ, মিষ্টি রোদ যাকে বলে। পাখিরা তাদের নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। আরমিন বিছানায় দু হাঁটু জোর করে তাতে মাথা দিয়ে জানালা দিয়ে সেদিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভাবছে, যেন কিছুর হিসাব করছে। কিন্তু এই হিসাব বড্ড গরমিল ঠেকলো তার কাছে। আজকে তার টেস্ট পরীক্ষা শেষ হলো, আর আজকেই কত কিছু হয়ে গেল। জীবনটা যেন অন্য মোড় নিল আজকে। যাকে নিয়ে কখনো কিছু ভাবার প্রয়োজন মনে করেনি, তাকে নিয়ে গভীরভাবে ভাবতে হচ্ছে আজ তাকে। পরিস্থিতি তাকে বাধ্য করেছে ভাবতে। আরমিন কলেজের কথাগুলো ভাবতে লাগলো। পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। আরমিন তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে বেরোচ্ছিল। হঠাৎ এক পুরুষালী কণ্ঠস্বর কানে ভেসে আসতেই থেমে গেল সে। পেছনে ফিরে তাকালো সে। একটি লম্বা ফর্সা গঠনের ছেলে দাঁড়িয়ে সেখানে। নিঃসন্দেহে সুদর্শন বলা চলে তাকে।
আরমিন ছেলেটাকে একবার দেখেই চোখ নামিয়ে নিল। তার চোখে মুখে লজ্জারা এসে ভিড় করেছে এখন। ছেলেটা হাতে একটা লাল গোলাপ, আরমিন তা দেখে লাজুক হাসে। অবশ্য ক্রাশ যদি এমন হাতে গোলাপ ফুল নিয়ে ডাকে, কার না ভালো লাগে। ছেলেটা আরমিনের সামনে এসে দাঁড়ালো। আরমিনের বান্ধবীরা আরমিনকে মৃদু ধাক্কা মারল, ফাজলামো করে, তারপরে তারা কেটে পড়ল। আরমিন লজ্জায় মাথা তুলতে পারছে না। ছেলেটা এদিকে ওদিকে তাকালো একটু, তারপরেই হঠাৎ ছেলেটা হাঁটু মুড়ে বসলো তার সামনে। আরমিন হাঁ হয়ে গেল পুরো। তার ক্রাশ কিনা তাকে হাঁটু মুড়ে প্রপোজ করছে। এতটা সুখ ছিল তার কপালে। ছেলেটা বলে উঠল,